নিয়ম অনুযায়ী 2019-21 মেয়াদে নির্বাচনের প্রস্তুতিকালে আমাদের বসুন্ধরা গ্রুপের এমডি ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুমন আনভিরের পক্ষ থেকে চা চক্রের আয়োজন করা হয়। আমাকে জিম্মি করে বলা হয় এবং জোর করে বাজেট সভাপতির পদ থেকে নির্বাচন না করে তাকে বাজেট সভাপতি করার জন্য আমাকে চাপ প্রয়োগ করে। 1 নাম্বার, প্রহসনের নির্বাচন। এরই ধারাবাহিকতায় বাজেটের গঠনতন্ত্র বাণিজ্যিক সংগঠনের নীতিমালা লঙ্ঘন করে অনাকাঙ্ক্ষিতভাবে আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন গঠন করে কোনো ধরনের প্রতিযোগিতার সুযোগ না রেখেই তার নিজ বাসভবনকে নির্বাচনী কার্যালয় বানিয়ে এবং সাধারণ প্রার্থীদের নমিনেশনের কেনার সুযোগ না দিয়ে সায়েম সুমন আনভির নিজেকে সভাপতি ঘোষণা করেন। সভাপতি উল্লেখ্য যে বাজেটের গঠনতন্ত্র অনুযায়ী আনভির সাধারণ সদস্য হওয়ার যোগ্যতা না থাকলেও প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বাণিজ্য সংগঠনের সর্বোচ্চ পদটি তিনি জোর করে দখল করে নেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এখানে আমি এই দুইটি কথা বলবো। বাজেটের সদস্য হতে হলে আপনাকে প্রথমেই স্বর্ণ এবং রূপার ব্যবসার সাথে জড়িত। আমার মনে হয় যে এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন, যে সমস্ত পেপার মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজন আছেন, তাকে তিনি স্বর্ণের ব্যবসা করেছে কিনা এবং তিনি স্বর্ণের ব্যবসার সাথে জড়িত কিনা এটা বাংলাদেশের সমস্ত মানুষ জানে জড়িত না। কাজে আপনাদের কাছে প্রশ্ন, একজন অব্যবসায়ী কিভাবে বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্য হলেন এবং কিভাবে তিনি বাজেটের প্রেসিডেন্ট হলেন, সেই বর্ণনা আমি প্রশ্নের উত্তরে আপনাদেরকে বর্ণনা করব। কমিটি বাণিজ্য। বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি 10 থেকে 11 জনের নামে প্রতিজনের কাছ থেকে 2 লক্ষ থেকে 2,50,000 টাকা পর্যন্ত গ্রহণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই কাজে তাকে সাহায্য করেছেন অনাকাঙ্ক্ষিত উপদেষ্টা রুহুল আমিন রাসেল। উল্লেখ্য যে রাসেলের এই নিয়োগ সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। সেই পেশায় বসুন্ধরা গ্রুপের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এবং আনভিরের অপকর্মের দোষর, অর্থাৎ সে ছিল আনভিরের আপনার মূলত যদি সহজ ভাষায় বলতে যায় আনভির সাহেবের ক্যাশিয়ার দোসর। এবং এই কুখ্যাত রাসেল জুয়েলারি ব্যবসায়ীদের নিকট থেকে আতঙ্কের নাম, তার বিরুদ্ধে নিরীহ জুয়েলার্সদের নিকট থেকে গত 4 বছরে 50 কোটি টাকার মতো চাঁদা তোলার অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হয়েছে। বাজুস কার্যালয়ের তালা। দেশের বৃহত্তর জুয়েলারি মার্কেটে অবস্থিত বাজুসের নিজস্ব কার্যালয়ে তালা মেরে আনভির সাহেব তার নিজ মালিকানাধীন রাজধানীর পান্থপথে বসুন্ধরা মার্কেটে বাজুসের কার্যালয় স্থাপন করেছেন। উদ্দেশ্য নিজ মালিকানাধীন বসুন্ধরা মার্কেটের সাধারণ জুয়েলার্সদের দোকান ক্রয়ে বাধ্য করা। অবৈধ নিয়োগ এবং কর্মী ছাঁটাই। সম্পূর্ণ নিজ প্রয়োজনে বসুন্ধরা থেকে রিফাইনারি এর কর্মচারীদের বাজুসে নিয়োগ প্রদান করেন। অর্থাৎ বাজুসে রিফাইনারি করার ব্যাপারে তিনি যে একটি তৈরি করেছিলেন, ফ্যাক্টরি তৈরি করে যে একটি তামাশা করেছিলেন, সেই তামাশার কর্মচারীদেরকে বাজুসের কর্মচারী হিসেবে তিনি নিয়োগ দিয়েছেন। সম্পূর্ণ টাকা আমাদের পরিশোধ করতে হতো, অথচ এই কাজ তাদের এত লোকের প্রয়োজন নাই, 27-28 জন লোকের কোনো প্রয়োজন আমাদের নাই। 4 থেকে 5 জন কর্মচারী দিয়ে যেখানে বাজুস সারা জীবন চলছে এবং ভবিষ্যতেও চলবে, সেখানে সম্পূর্ণ তার ব্যক্তি স্বার্থে এই রিফাইনারি চালু রাখার জন্য এই রিফাইনারি করার নাম দিয়ে এই কর্মচারীদেরকে নিয়োগ করেছে এবং আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সার্টিফিকেট এবং সদস্য বাণিজ্য। জোরপূর্বক আনভির বাজুসের প্রেসিডেন্ট হয়েই সাধারণ সদস্যদের চাঁদা 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করেছেন এবং নতুন সদস্যদের ভর্তি ফি সার্টিফিকেট ফি বাবদ 10,000 টাকা নির্ধারণ করেছেন, যেখানে 1 টাকাও আমাদের ভর্তি ফি ছিল না। একই সাথে অসৎ উদ্দেশ্যে সদস্য হওয়ার অযোগ্য ব্যবসায়ীদের টাকার বিনিময়ে বাজুসের সদস্য করেন এবং বিভিন্ন মতাবলম্বীদের অন্যায়ভাবে বাজুস থেকে বহিষ্কার করেছেন। স্বর্ণের দাম এবং স্বর্ণ বৃদ্ধি। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করে, অর্থাৎ উনি যে গোল্ড রিফাইনারি করবেন সেই রিফাইনারির কথা চিন্তা করে এই দেশে আন্তর্জাতিক বাজার দর উপেক্ষা করে স্বর্ণ এবং স্বর্ণের দাম নির্ধারণ করেছেন। এতে স্বর্ণের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যায় এবং ব্যবসায়ীদের বেচা কেনায় মারাত্মক প্রভাব পড়ে। উদ্দেশ্য পরবর্তীতে নিজের প্রতিষ্ঠান বসুন্ধরা গোল্ড এবং রিফাইনারি থেকে উচ্চ মূল্যের গোল্ড বিক্রয় করা এবং পথ সুগম করা। এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে
গোল্ড বুলিয়ানদের কাছ থেকে কমিশন নিয়ে গোল্ডের দাম বৃদ্ধি করা ছিল তার একটি অসৎ উদ্দেশ্য। বিভিন্ন উপলক্ষে বা আয়োজনে সাধারণ ব্যবসায়ীদের নিকট থেকে একাধিকবার অনুষ্ঠানের খরচ বাবদ বিনা রসিদে 5 থেকে 30 লক্ষ টাকা চাঁদা আদায় করতে বাধ্য করা, জরিমানা আদায়, কোনো কারণ ব্যতীত সুনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠানের কাছ থেকে 2 থেকে 5 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। মূলত টার্গেট করে বিভিন্ন মতকে দমন করার জন্যই এই তথাকথিত জরিমানা। কাদের সাথে জরিমানা করেছে, কারা এই চাঁদাবাজি শিকার, প্রত্যেকের নাম আপনারা যদি প্রশ্ন করেন প্রত্যেকের নাম এখানে উল্লেখ করব। এবং রাসেল কিভাবে আপনার যিনি বাসে চড়তেন, যিনি রিক্সায় চড়তেন, বাসে চড়া রিক্সায় চড়া কোনো অপরাধ বলছি না, আমি তার সামাজিক অবস্থানটা বলছি। তিনি এখন আপনার গাড়িতে চড়েন এবং প্লেনে বিজনেস ক্লাসে তিনি বিদেশ ভ্রমণ করেন এবং প্রতি মাসে তার পাসপোর্ট, আমার পাসপোর্ট আমি শো করব, তার পাসপোর্ট যদি সাহস থাকে তার পাসপোর্ট শো করেন, শো করলে দেখবেন যে কি পরিমাণ ভাবে তিনি বিদেশ সফর করেন। এবং আমার মনে হয় যে পরিমাণ বিদেশ সফর করেন, যে পরিমাণ অর্থ ব্যয় করেন 5 স্টার হোটেলে, তার হিসাব উনি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে দিতে পারবে না সাংবাদিক হয়েও। দোকান ক্রয়ে বাধ্য করা, এটা আমি সরাসরি বলবো। আপনারা জানেন যে 5 তলায় আমাদের জুয়েলারি মার্কেট এবং এই জুয়েলারি সম্প্রদায়টা 70% এখনো হিন্দু সম্প্রদায়ের হাতে এটা নিয়ন্ত্রণ করে। এবং বসুন্ধরা মার্কেটের 5 তলায় 17 বছর যাবত আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আপনার এই দোকান কিনে, রেজিস্ট্রি দোকান কিনে মিউটেশন করে তারা 17 বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদেরকে হঠাৎ একদিন কি করলো, তার আগে কি করলো, আমাকে বহিষ্কার করলো। তারা বহিষ্কার করে বিভিন্ন অপরাধে আমাকে বহিষ্কার করলো। আমার অপরাধ কি? স্বর্ণ চোরা কারবারির সাথে জড়িত, অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত এবং মাদক চোরা কারবারির সাথে জড়িত। এই আখ্যা দিয়ে গত 2-2.5 বছর আগে আমি একদিন দেখতে পেলাম আমাকে এখান থেকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরেই তারা তাদের মূল নীল নকশা বাস্তবায়ন করতে গেল। কি নীল নকশা? 5 তলার মালিকদেরকে ডেকে বলল যে আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে আপনাদেরকে 7 তলায় দোকান করতে হবে, 5 তলায় আর দোকান করতে দেয়া যাবে না। কত বড় মগের মূল্য আপনি চিন্তা করেন। এটা কি সোমালিয়া? এটা কি আপনার উত্তর কোরিয়া? এটা কি চীন? আপনার পৃথিবীর কোন দেশে এরকম অন্যায় অবিচার হয়েছে বলে আমার জানা নাই। 5 তলার দোকানদাররা ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায়ের মালিক, 80%। তাদের একটা ক্ষমতা ছিল না যে আনবির সাহেবের বিরুদ্ধে, আনবির সাহেবের অপকৃতির বিরুদ্ধে একটি ট্রু শব্দ উচ্চারণ করা। এবং যারা চাঁদা দিয়ে এই দোকান ক্রয় করতে দেরি করেছে তাদের উপরে নেমে এসেছে অবর্ণনীয় নির্যাতন। আমিন জুয়েলার্সের মালিক আপনারা চিনেন না এমন কেউ নাই। সে আমিন জুয়েলার্সের মালিককে আপনার দিনে দুপুরে বাংলাদেশের সুনামধন্য ব্যক্তি, 84 বছর বয়স, 2 বারের সংসদ সদস্য, তাকে জোর করে দোকান থেকে বের করে দিয়ে তার দোকানে তালা দিয়ে দেয়। এবং যতক্ষণ পর্যন্ত উনি এই দোকানে এই 5 তলা 7 তলায় দোকান কিনতে টাকা পরিশোধ করে নাই ততক্ষণ পর্যন্ত তাকে দোকান খুলতে দেয় নাই। এইরকম আমি একটা বর্ণনা দিলাম, সবচেয়ে বড় বর্ণনা দিলাম এই সাধারণ মানুষের উপর, হিন্দু বলেন মুসলমান বলেন, তাদের উপর নির্বিচারে অত্যাচার করেছেন। এই যে আমার পাশে বসা দেখছেন আমাদের জেনারেল সেক্রেটারি দিলীপ কুমার আগরওয়াল, তার কাছ থেকে 50 লক্ষ টাকা নিতে বাধ্য করেছেন এবং সমস্ত প্রমাণাদি উনি দিয়েছেন। এই যেই টাকাটা উনি দিয়েছেন সেই টাকাটা চেকের মাধ্যমে দিয়েছেন। এবং আনবির সাহেবের ক্যাশিয়ার যেমন আপনার রাসেলেরও একজন ক্যাশিয়ার আছে, সেই ক্যাশিয়ারের মাধ্যমে উনি টাকাটা নিয়েছেন। নামটা যেন কি? জেসিকে ডায়মন্ডের একজন মালিক, তার মাধ্যমে সে হলে গিয়ে আবার রাসেলের আপনার ক্যাশিয়ার। এইভাবে দোকান ক্রয়ে বাধ্য করেছেন। এবং আন্ডারগ্রাউন্ডে যেখানে দোকান করার কোনো ধরনের কোনো পারমিশন নাই, সে আন্ডারগ্রাউন্ডে আপনার কি করেছে, আপনার দোকান তৈরি করেছে এবং একতলার মালিকদেরকে তাদেরকে নিচে গিয়ে দোকান ক্রয় করতে বাধ্য করেছে। 10 লাখ, 15 লাখ, 12 লাখ টাকায় সে দোকান ভাড়ায় দোকান করেছে। আপনারা শুনলে অবাক হবেন, এই সময় মোবাইল মার্কেটটা আপনারা শুনলে অবাক হবেন যে সমস্ত মার্কেটটা তারা 400 কোটি টাকা বিক্রি করেছিল। অথচ আপনার এই 5 তলা থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে 1700 কোটি টাকা আপনার হাতিয়ে নিয়েছে। কারো কাছ থেকে 2.5 লাখ টাকা স্কয়ার ফিট, কারো কাছ থেকে 2 লক্ষ টাকা স্কয়ার ফিট। এটা তো হলো গিয়ে সমানি। এবং আন্ডারগ্রাউন্ডে সামনে দোকান পাওয়ার জন্য, ভালো জায়গায় দোকান পাওয়ার জন্য আপনার প্রতিদিন রাত্রেবেলা সোনারগাঁ হোটেলে এই রাসেলের পিছনে ধর্ণা দিতে হয়েছে।
ধর্ণা দিয়ে তাকে টাকা দিলে আপনি ভালো পজিশনের দোকান, টাকা না দিলে খারাপ পজিশনের দোকান। এই ছিল চিত্র। মানুষ বলে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয় নাই। হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয়েছে কিনা, তাদের উপর কি অমানবিক নির্যাতন করেছেন এই শাহ আলম সাহেব এবং তার কুখ্যাত ছেলে আনবি সাহেব, সেটার বর্ণনা যদি দিতে যাই আজকে দিন পার হয়ে যাবে। আপনারা 5 তলায় গিয়ে সাংবাদিক ভাইরা জানবেন এবং রিপোর্ট করবেন, তাদেরকে রক্ষা করবেন। যদি হিন্দু সম্প্রদায়ের উপর যদি বাংলাদেশে কোনো জায়গায় নির্যাতন অত্যাচার হয়ে থাকে, সেটা করেছে আকবর সাহেব এবং তার কুখ্যাত ভূমিদস্যু ছেলে এবং একটি পাগল উব্বাদ এই সায়েম সুবান আনবি সাহেব। আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। প্রহসনের নির্বাচন, দখলদার আনবির মেয়াদ প্রহসনের যে নির্বাচন করেছে সেই নির্বাচনটা আমি এমনিই বলি। আমাকে একদিন ডেকে নিয়ে গেলেন, চা চকলেট দাওয়াত দিয়ে আমাকে ডেকে নিয়ে গেলেন। আমি ভেবেছি এত বড় লোক আমাকে দাওয়াত দিয়েছে, অনেকে বলে আমার ভাগ্যই বুঝি খুলে যাবে। আমার বন্ধু বান্ধবরা বলে এত বড় লোকের বাসায় যাচ্ছেন ভাগ্যই খুলে যাবে। কিন্তু সেখানে গিয়ে দেখি যে বর্তমানে যে আয়না ঘরের বর্ণনা, সে অনুরূপ একটি আয়না ঘরে আমাকে স্থান দিয়েছে। যে অমানবিক নির্যাতন আমার উপর করেছে, সেই নির্যাতনের বর্ণনা যদি আমি দিতে যাই তাহলে আমার মান সম্মানের ব্যাপার, আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কষ্ট পাবে। সেই অবর্ণনীয় বর্ণনা, সেই দুঃসহ বর্ণনা আমি আপনাদের কাছে দিব না। আমাকে বাধ্য করে স্বীকার করতে, একটু খুলে দেন, বাধ্য করে স্বীকার করতে যে আমি তাকে সভাপতি পদ দেব। আমি ফেরত আসলাম, সেক্রেটারি হিসাবের সাথে আলাপ করলাম, আমাদের নেতৃবৃন্দ গঙ্গাচরণ মালাকার, ভেনাসের মালিক, আমিনজুল ইসলাম মালিক, সবার সাথে আলোচনা করলাম। সবাই বলল এই স্বৈরাচারের দোসর শেখ হাসিনা হলে গিয়ে তার গডফাদার। এই যে যার গডফাদার এই শেখ হাসিনা, তার সাথে আমরা পারবো না বাবাজি, তোমরা চলো আমরা সারেন্ডার করি। তখন তার বাসায় গিয়ে আমরা তাকে বলে আসলাম যে আপনাকে আমরা সভাপতি মানি। আসলে গিয়ে দেখলাম সভাপতি হঠাৎ করে একদিন বলল যে একটা নির্বাচন কমিশন গঠন করে আমার কাছে পাঠাইলো। এটা তো প্রেসিডেন্ট হিসেবে আমার অ্যাপ্রুভাল লাগে, প্রেসিডেন্ট হিসেবে অ্যাপ্রুভাল দিলাম। দেওয়ার পরে হঠাৎ একদিন শুনি যে নির্বাচন হয়ে গেছে, বোর্ডে আপনার টাঙানো, কি টাঙানো, নোটিশ টাঙানো। আবার সৌভাগ্যক্রমে সেই নির্বাচনে আমিও একজন আপনার 2 নম্বর সদস্য আমাকে করলো সৌভাগ্যক্রমে। তারপর বললাম প্রেসিডেন্ট কই, কোনো মিটিংয়ে প্রেসিডেন্ট দেখি না। তারপর দেখি যে আসলে আপনার ওই ডামি প্রেসিডেন্ট এখানে নিয়োগ করেছে। এই আওয়ামী লীগ যেমন ডামি ক্যান্ডিডেট দিয়েছিল না, সেই ডামি প্রেসিডেন্ট হলো গিয়ে কে, এই রাসেল হলো গিয়ে আপনার ডামি প্রেসিডেন্ট। সে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আপনি যত বড় সাংবাদিক হন, আমি একটি জুয়েলারি সমিতির সভাপতি, আপনি আমাকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি আমাকে উপদেশ দিতে পারেন না, আপনি আমাকে হুকুম দিতে পারেন না। আমি তার নির্দেশ মানি নাই। রাসেলের নির্দেশ না পাওয়ার কারণে আমার উপর নেমে এসেছে অমানবিক নির্যাতন এবং অত্যাচার। তারপর কি করলাম, হঠাৎ একদিন রেনল্ড জুয়েলার্সের মালিককে নিয়ে আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে আমি ব্যাংকক নিয়ে গেলাম। আমি ব্যাংকক গিয়ে মাঝপথে শুনি নেমে যে এই মাত্র দোলন ব্যাংককে, সোনা চোরাকারের গডফাদার দোলন এই মাত্র ব্যাংকক পালিয়ে গেলেন। তখন গঙ্গাচরণ মালাকার সাহেব, ভেনাসের মালিক, তখন আইসিইউতে। তিনি বললেন দোলন ভাই আপনি ফিরে যান, আপনি যদি ফিরে না যান তাহলে মানুষ ভাববে যে আপনি সত্যিই পালিয়ে গিয়েছেন। আমি বললাম আপনার কি অবস্থা হবে আমি যদি আপনাকে রেখে যাই আইসিইউতে? সে বলল আমাকে আল্লাহ দেখবে, আমাকে আমার স্ত্রী আমাকে দেখবে। আমি বাংলাদেশে ফিরে আসলাম। ফিরে আসার পরে দেখি 10-12 জন হকার নিয়ে আমার বিরুদ্ধে আপনার সাংবাদিক সম্মেলন করতেছে সকালবেলা। যে কি ব্যাপার, যে আমার চাঁদাবাজিতে বাইতুল গ্রাম পল্টন এলাকার লোকজন অতিষ্ঠ। অথচ দেখেন 10-12 জন হকার দিয়ে কেমন, এই যে প্রায় দেখবেন যে বাংলাদেশ প্রতিদিনে দেখায় যে মানববন্ধন, বাংলাদেশ মানে ভাঙচুর করার জন্য, মিডিয়া ভাঙচুর করার জন্য তাদের বিরুদ্ধে মানববন্ধন। আপনি খুঁজে দেখেন কোন জায়গায় 10 থেকে 12 জনের উপরে কোনো লোক এই মানববন্ধনে অংশগ্রহণ করে না। মানুষ যে এই বসুন্ধরা গ্রুপকে ঘৃণা করে, তাদেরকে আমি বলবো যে আরাফাতকে কালকে অ্যারেস্ট করেছে না বোরকা পরা অবস্থায়, আমি ভূমিদস্যু আনবিরকে বলবো যে আপনি একটু বোরকা পরে আপনি আসেন, এসে দেখেন মানুষ আপনাকে কিভাবে ঘৃণা করে।